স্বচ্ছতা আজ অতীত, নিয়োগ মানেই দুর্নীতি আর চুরি। কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্প্রতি 22শে এপ্রিল 2024 সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে একসাথে প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি চলে যায়। 2016 সালের এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি এবং একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি সামনে উঠে আসে এবং এই দুর্নীতি সংগঠিত হয়েছিল একটা অর্গানাইজড ওয়েতে। দুর্নীতি সংগঠিত করা হয়েছিল অনেক রকম পদ্ধতি অবলম্বন করে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দেওয়া, র্যাঙ্ক জাম্প করে কোনো ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দেওয়া, এছাড়াও প্যানেলের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরেও সেই প্যানেল থেকে অনেক ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছিল। এছাড়াও আরও অনেক রকমভাবে দুর্নীতিটা সংগঠিত করা হয়েছিল। হাইকোর্ট বলেছে প্রায় এরকম 17টি পদ্ধতির মাধ্যমে দুর্নীতিটাকে সংগঠিত করা হয়েছে। এই পরিস্থিতিতে হাইকোর্ট জানিয়েছে তার রায়ে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা পৃথকভাবে কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছিল, কিন্তু কোনোভাবেই হাইকোর্টকে কমিশন এই তালিকা দিতে পারেনি এবং দুর্নীতির পরিমাণ এতই বেশি ছিল যে যোগ্য এবং অযোগ্য বাছাই করাটাও হাইকোর্টের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছিল। তাই বাধ্য হয়ে হাইকোর্ট এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাইকোর্টের এই রায়ের ফলে সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি এবং একাদশ, দ্বাদশ, নবম দশম শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, এই নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটাকেই অবৈধ বা বাতিল বলে ঘোষণা করা হয় এবং এই বাতিল বলে ঘোষণার সঙ্গে সঙ্গে প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি সংকটের মধ্যে পড়ে যায়। এখন প্রশ্ন হলো যে কিছু সংখ্যক দুর্বৃত্তকারী বা কিছু সংখ্যক অযোগ্য প্রার্থীর কারণে সমস্ত প্যানেলটাকেই কেন বাতিল করা হলো এবং এর জন্য যারা যোগ্য এবং যারা কোনো রকম দুর্নীতির পথ আশ্রয় করেনি তারা কেন সাফার করবে? এক্ষেত্রে হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছে যে দুর্নীতির পরিমাণ এতই বেশি ছিল যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক করা সম্ভব হয়নি। হাইকোর্ট বেশ কয়েকবার স্কুল সার্ভিস কমিশনের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা এবং যোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছিল, কিন্তু প্রত্যেকবারই হাইকোর্টের এই নির্দেশকে তারা অমান্য করে। তাই হাইকোর্ট এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দুর্নীতি সংগঠিত হয়েছিল প্রায় 17টি পদ্ধতিতে। তার মধ্যে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দেওয়া, র্যাঙ্ক জাম্প করে কাউকে চাকরি দেওয়া এবং প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে কোনো প্রার্থীকে চাকরি দেওয়া, এই রকম আরও অনেক পদ্ধতি অবলম্বন করে দুর্নীতিটাকে একটা অর্গানাইজড ওয়েতে সংগঠিত করা হয়েছিল বলে হাইকোর্ট জানিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে এই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বা অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য এবং চাকরি বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার ক্যাবিনেট সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করে, যেটা কিনা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। সুপ্রিম কোর্টে এটাও প্রমাণিত হয়ে যায়। এখন এই যে ক্যাবিনেট, তার সর্বোচ্চ স্তরে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী অগোচরে নিশ্চয়ই এগুলো হয়ে যায়নি। তাহলে মুখ্যমন্ত্রী সর্বদাই অবগত ছিলেন এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে। হাইকোর্টের এই রায়কে শাসক দল তথা মুখ্যমন্ত্রী কোনোভাবেই মানতে রাজি নন। তিনি এই রায়কে বেআইনি বলে উল্লেখ করছেন, কিন্তু তারই ক্যাবিনেটের দ্বারা ক্রিয়েট হওয়া যে সুপার নিউমেরিক পোস্ট, সেগুলোকে তিনি একবারও অবৈধ বা অসাংবিধানিক বলে মনে করতে রাজি নন। শুধু তাই নয়, আরও অবাক করার মতো বিষয় এই যে কোনো রকম টেন্ডার না ডেকে একটি সংস্থাকে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আদালতে কমিশনের চেয়ারম্যান এই সংস্থার নাম শোনেননি বলে দাবি করেন। তাহলে ভাবুন এই কত বড় একটা ভয়ঙ্কর বিষয় যে কমিশনের চেয়ারম্যান তিনি জানেনই না যে কোন সংস্থা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বে রয়েছেন। তাহলে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হলো, কাদের মাধ্যমে সম্পন্ন হলো, কিভাবে সম্পন্ন হলো, এটা কেউ জানেন না। এই রকম পরিস্থিতিতে আজকে একটি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে এই অযোগ্য চাকরি প্রার্থীদের কারণে
বেশ কিছু সংখ্যক যোগ্য চাকরি প্রার্থী যারা কোনো রকম দুর্নীতির আশ্রয় নেয়নি তাদের চাকরি আজ সংকটের মুখে। এই যে তাদের চাকরি সংকটের মুখে পড়লো, তাদের ভবিষ্যৎ সংকটের মুখে পড়লো, এর দায় কার? সরকারের না অন্য কারো? যে সমস্ত চাকরি প্রার্থী কোনো দুর্নীতিকে আশ্রয় করেনি তাদের আজকে এই যে সংকটময় পরিস্থিতি তৈরি হলো, তাদের সাথে এমন ঘটনা ঘটাটা একেবারেই উচিত হয়নি। কিন্তু তারা একবার ভেবে দেখুন যে যদি সরকার বা স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের নির্দেশ মেনে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা সময় মতো পেশ করতেন আদালতে, তাহলে আজকে হাইকোর্টের রায়টা সম্পূর্ণ অন্যরকম হতো। 24শে এপ্রিল 2024 পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের দেওয়া এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট এই মামলায় কী রায় দেয়।